বিক্রম, তোর শুক্লাল খুড়ো লোকজন নিয়ে এদিক পানিয়ে আসছে রে। ধর ধর ধর, এটা ধর ধর ধর। মশাই কেমন আছো ভাই? কামারপুকুরে স্বাগত ভাই। শিগগির চ, অভয় ঠাকুর সুবলাকে দেশ থেকে পেরিয়ে এনেছে, তাকে নানা রকম প্রশ্ন করা হচ্ছে। সুবলা দিদি সে তো চুরির সময় ছিলই না, তবে তাকে কেন প্রশ্ন করা হচ্ছে? বারে প্রশ্ন করা হবে না, সুবলারই তো নো কই মালতী। না মারলে তো পেট থেকে সত্যি কথা বেরোবে না, যতক্ষণ না বেরোবে মারো। সত্যি আমি জানি না ছোট মা, আমি জানি না কিছু। দেখি দেখি আজ কতক্ষণ না জেনে তুই থাকতে পারিস। দেখি না ছোট করিমা, এই কাজ আপনি করতে পারেননি। সুবলা দিদি গরিব বলে তার গায়ে এমন ভাবে হাত তোলা যায়নি। আমাদের কাছে কিন্তু কোনো প্রমাণ নেই যে সুবলা দিদির হাত এই চুরিতে আছে। আমরা বিনা প্রমাণে কাউকে শাস্তি দিতে পারিনি। বাঁচাও বৌরানী, আমাকে তুমি বাঁচাও বৌরানী, আমাকে তুমি বাঁচাও। ছাড়ো সুবলা দিদি, তুমি এখন যাও। আমি জানি তুমি এমন কাজ করতে পারোনি। দেখলে দেখলে দিদি, তোমার বউয়ের কেমন ধারা ব্যবহার দেখলে? ও একটা ঝিয়ের সম্মুখে আমাকে অপমান করলো, আর তোমরা সব মুখ বুঝে সহ্য করলে। এখনো বলে দিচ্ছি এই বউকে শাসন করো, নইলে কিছু মনে করো না আমি একদিনের সংসার ছেড়ে চলে যাবো। ছোট ছোট, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। করিমা, আমি আপনার পায়ে ধরছি, আমি চাইনি আপনার অপমান হোক। কিন্তু আমি এও চাইনি যে নিত্যর মানুষের পান যাক। চলো। দোষ কে নির্দোষ? তুমি কি করে জানলে যে ওই সুবলা চুরি করেনি? তুমি কি গণস্কার? আমাকে শুধু একটা দিন সময় দিন ছোট করিমা। তারপর দেখুন আমি চোর ধরতে পারি কিনা। আমি মন প্রাণ দিয়ে রঘুবীরকে ডেকেছি, রঘুবীর আমার দিক থেকে মুখ ফেরাবেন না। রঘুবীর যেন ওনার কথায় ওঠেন বসেন। এসো ভাই এসো। বলছিলাম এই গৃহে তোমাদের থাকবার বন্দোবস্ত করেছি। আমি আমি বুঝতে পারছি তোমাদের এই গৃহে থাকতে খুব অসুবিধা হবে, কিন্তু কি করব ভাই, আমাদের তো আর আগের মতো সেই জাঁকজমকপূর্ণ অবস্থা নেই যে তোমাদের জন্য একটা সুন্দর আটচালা বানিয়ে দেবো। এই গুরু বংশের এখন এতটুকুই ক্ষমতা। কি যে বলো, এই তো বেশ গো, বামুনের ঘরে ঠাকুর রাখার জায়গাটুকু রইলেই হলো, এর থেকে বেশি প্রয়োজন আর নেই। ও চন্দ্রাবু,
দাঁড়িয়ে দেখছো কি? ঘরে ঢোকো। আপনি আগে রঘুবীরের ঘরটা নিয়ে ভেতরে ঢুকুন। মা, মা গো, এই ভিটাকে রক্ষে করো মা। আমি তাহলে এখন আসি ভাই, আমার ওদিকে একটু কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ওহো, তোমার কাছে আমার একটা বিশেষ অনুরোধ আছে, না করতে পারবে না কিন্তু। আজ তোমরা সকলে মিলে বরং আমার গৃহে অন্নগ্রহণ করো। আমি কাল সকালের মধ্যেই বৌঠানের সব ব্যবস্থা করে দেবো। কাল থেকে বরং তোমরা রেঁধে খেও। বেশ বেশ, তাই হবে। এসো ভাই, আসি তাহলে। দেখেছো চন্দ্রবাবু, দেখো ভাই শুক্লাল জ্বালাটা পর্যন্ত জলে ভরে দিয়ে গেছে। তবে বরং আপনারা একটু গুড় জল মুখে দিন আগে। নিন নিন, তোরাও নে। কাতু, হ্যাঁ করো। আচ্ছা মা, তুমি কিছু খাবে না? তোমারও তো খিদে তেষ্টা পেয়েছে। খাবো বাবা, খাবো। আপনি একটা কাজ করুন, আগে বরং ওদেরকে নিয়ে গিয়ে একটু পুকুরে ডুব দিয়ে আসুন। আমি ততক্ষণ একটু ফলার মেখে রাখি। আগে একটু ফলার খেয়ে নেবেন, তারপরে না হয় সকলে মিলে ভাত খেতে যাবো। চল চল বাবা রাম, চল। কাতুমা আয় আয়, আমার সঙ্গে আয়, পুকুরখানে গিয়ে ডুব দিয়ে আসি। আয় বাবা আয়। কে গো তুমি বাপ? কোন ঘরের ছেলে? হ্যাঁ,
তো মনে হচ্ছে অনেক বড় মানুষের ঘরের ছেলে। তা এমন ভুঁয়ে বসে আছো কেন? দাঁড়াও, আমি তোমার জন্য আসন নিয়ে আসি। আমার জন্য ফল আর মাছ? আমি তো জানতুম না বাচ্চা যে তুমি আসবে। আচ্ছা বেশ, তোমার জন্য মেখে দিচ্ছি, দাঁড়াও। এবার তো জেনে গেলে আমি আসবো। এবার থেকে রোজ আমার জন্য ফল আর মাখবে। আচ্ছা বেশ, রাখবো। তবে তুমি অমন মাটিতে বসে থেকো নে, তোমার জন্য আসনখানা নিয়ে আসি, দাঁড়াও। এই নাও, এখানটাতে বসে দেখ। উমা, কোথায় গেল ও বাচ্চা? কোথায় গেলে গো? হ্যাঁ, বেচারি ফল আর খাবে বললো, আর না খেয়ে চলে গেল। কোথায় যে? আচ্ছা, আপনি কি কোনো বড় মানুষের বেটাকে দেখলেন বাইরে? বড় মানুষের বেটা? হ্যাঁ, দেখে তো তাই মনে হলো। গায়ে কত গয়না, এই তো রামের বয়সী হবে। কি কথা বলছো গো চন্দ্রবাবু? আমি তো এমন কাউকে এখানে... কেন কেন সেখানে এসেছিল কেন? ওই আমি ফলার মাখছিলাম, সে আমার কাছে ফলার খেতে চাইলো। বললো যে আমি যেন রোজ তার জন্য ফলার মাখি। তা আমি আসনটা আনতে ঘরে গেলুম, আর এসে দেখি আর সে নেই। ও চন্দ্রবাবু, তুমি ঠিক মতো দেখেছিলে তো? এমন কাউকে তো এখান থেকে বেরোতে দেখলাম না। হ্যাঁ গো, আমি ঠিক মতোই দেখেছি। আরে সে এখানে বসেছিল, আমার সঙ্গে কথা কইলো। তবে বুঝি আমার ভাই এসেছিল? এই কামার পুকুরেই তো সে আসবে। কবে আসবে তুমি? এতবার ভালো নয় বউ, আমি বলে দিচ্ছি। কিছু মনে করো না দিদি, বউকে নাই দিচ্ছ তো দাও, কিন্তু দেখবে একদিন এই বউই তোমার মুখে জামাটি ঘষে দেবে। আমি বলে দিচ্ছি, ওই বউয়ের জন্য এই বংশের সর্বনাশ হবে, সর্বনাশ। তখন আর কেঁদে কুল পাবে না। কিছু মনে করো না। এই অভয়, চলে আয়, চলে আয়, ওরা যা ভালো বুঝে করুক। ছোট বউ অভিশাপ দিয়ে গেল। বড় মা, শকুনের অভিশাপে গরু মরেনি। তুমি চিন্তা করো নে, কিচ্ছু হবে না। আমি জানি ছোট বৌমা আমার সংসারে পয়া। আমার সংসারের মা লক্ষ্মী তুমি। আমি জানি মা, তুমি কোনো দোষ করোনি। সুবলাও নির্দোষ, সে কথাও আমি জানি। তবে কি জানো মা, তোমার ছোট খুড়িমা তোমার ওপর ক্ষেপে রয়েছে। আর যতই হোক তিনি তোমার গুরুজন মা, তাকে যে তোমাকেই পেশন্য করতে হবে। এ কাজ তুমি কি করে করবে আমি জানি না। তবে একটা কথা মনে রেখো মা, আমি কোনোদিন তোমাকে তুই তুই করতে শেখাইনি। তুমি হলে
এই মার বংশের বউ। এই বংশের সকলকে একসঙ্গে নিয়ে তোমাকেই চলতে হবে মা। কথা হলো দিদি, বউ দোষী নয় তাও তুমি তাকে বললে ছোটকে পেছন্ন করতে, এটা কি ঠিক হলো? নইলে যে সংসার টিকবে না, সব ভিন্ন হয়ে যাবে। মেজ, এবার একটু একটু করে এই সংসার আমি চন্দরের বউয়ের হাতে তুলে দেব রে। আমি আর কদিন, এরপর থেকে তো ছোট বৌমাকে একা হাতে সবকিছু সামাল দিতে হবে। আমি চাই এখন থেকে ছোট বৌমা সব দিক থেকে তৈরি হোক। এবারে দেখবো কেমন করে এক হাতে সে চোর ধরে আর অন্য হাতে তার শাওরিকে পেশন্য করে। তবে কিনা সেই মার বংশের বউ। এই কারণেই বলেছিলাম বেরাদার রাজচন্দ্র যে বিদেশের মতো এদেশেও ব্যাংক হওয়াটা একান্তই প্রয়োজন। বাড়ির সিন্ধুকও আজ নিরাপদ নয়, প্রতিনিয়ত চুরি ডাকাতির ভয় লেগেই থাকে, আর এটা সকলকে বোঝা উচিত। তা ঠিক, এইভাবে যদি ব্যাংকে টাকা গয়না সব রাখা যেত তাহলে হয়তো আমার মায়ের গয়না এভাবে চুরি হয়ে যেত না। বেরাদার দ্বারকানাথ, গতকাল রাতে আমার স্ত্রী ঠিক একই কথাই বলছিল। এরকম একটা সংস্থা থাকলে আমাদের বড় উপকারী হতো। আমি ভাবছি কি করে এ কাজে এগোনো যায়। ভাবছি রাধা মাধব বন্দ্যোপাধ্যায়ের হরিমোহন ঠাকুরের সঙ্গে কথা বলবো। তারা দুজনই ব্যাংকিং ব্যবসা সম্পর্কে একটা ধারণা রাখে। যদি ব্যাংকিং ব্যবসা করতেই হয় তবে অনেক মাথা খাটাতে হবে। অতীতে ব্যাংক চলেনি, অতীতের ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ব্যাংক অফ বেঙ্গলের মতো ব্যাংক হলে চলবে না, ওটা নামেই ব্যাংক, আসলে খাজাঞ্চির কাজ করে মাত্র। তা বেরাদার রামমোহন, আপনার এতে কি মতামত? আপনি আজ বড্ড বেশি নীরব থাকছেন। তোমাদের বলা হয়নি আমি শিগগির রংপুরে চলে যাচ্ছি। সে কি হঠাৎ রংপুরে যাও কেন? তোমাকে তো পরিস্থিতি বিশ্লেষণ করেছিলাম ভাই। সমাজের গোড়া হিন্দুদের চক্ষুশূল আমি। আমার লেখার জন্যই আমাকে হত্যা করার চক্রান্ত হচ্ছে। তাই হঠাৎ যখন ডিগবি সাহেবের কাছ থেকে কাজের আমন্ত্রণ পেলাম তখন আর না করতে পারলাম না। যাবার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে। সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে আমি যে আলো জ্বালাবার চেষ্টা করেছিলাম তা তোমরা নিভতে দিও না। আমি যথাসময়ে ফিরে আসব। আমার অনেক কাজ বাকি আছে।
বাংলার বুকে একদিন নবজাগরণ ঘটবে। বিদেশের মতো এ দেশেও আসবে রেনেসা। সেই মহাসন্ধিক্ষণে তোমরা আমার পাশে থাকবে তো? আমি বয়সে তরুণ, তবে আমরা সকলে একই বেড়াদড়িতে আছি। কথা দিচ্ছি, আপনি যে আলো জ্বালানো শুরু করেছেন সে আলো কখনো নিভবে না। উল্টে আপনার চিন্তাগুলোকে আমরা প্রচার করব। বাংলার বুকে নেমে আসবে রেনেসা, নবজাগরণ। নবজাগরণকে এগিয়ে নিয়ে যেতে গেলে দুহাতে যেমন রোজগার করতে হবে, তেমনি দুহাতে অর্থও দান করতে হবে। শিক্ষায়, স্বাস্থ্যে, জ্ঞানে মানুষকে আধুনিক করতে হবে। তার জন্য চাই হাসপাতাল, বিদ্যালয়, কলেজ এবং ব্যাংক। না হলে বাংলার বুকে নবজাগরণ আসবে না।